স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। দিবেন্দু, কিছু অসুবিধা আছে আগের পড়াশোনায়? স্যার একদম শেষে আপনি আর মডেলে একটা লিমিটেশন বলেছিলেন, যেখানে ভাইব্রেশনটা কনসিডারে ছিল। ওর জন্য ওই যে লাইনগুলো একটু 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 করে সরে সরে আসছিল, হ্যাঁ, ওই জায়গাটা আরেকবার বলুন, মানে ফার্দার কনসিকুয়েন্সটা কি হতে পারে? আচ্ছা, ওইটা 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 আমাদের এমনি মলিকুলার স্পেকট্রোস্কোপি যখন পড়াবো 6 সেমিস্টারে, তখন আমি অলরেডি পড়াবো। তুমি তো জ্যামের ক্লাস করো না, না? না স্যার। আচ্ছা আচ্ছা, জ্যামের ক্লাস আমি অলরেডি পড়িয়েছি এটা। আর 6 সেমিস্টার এমনি আছে মলিকুলার স্পেকট্রোস্কোপির মধ্যে। মানে যেটা হয় যে বন্ডটা তো অ্যাকচুয়ালি রিজিড নয়, বন্ডটা হচ্ছে নন রিজিড। এবার এবার তুমি ধর, মানে বন্ডটা তুমি ভাবে ইলাস্টিক আর কি। ইলাস্টিক যদি হয়, তা তুমি যত জোরে ঘোরাবে তত কি হবে না, সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য বন্ড লেন্থটা বেড়ে যাবে। এটাকে বলা যায় সেন্ট্রিফিউগাল ডিস্টরশন। তাহলে এবারে এই যেটা হলো, যে এই যে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল এই যে কমে যাচ্ছে, এইটাকে যদি তুমি একটা টুবির মতো করে ভাবো, তাহলে বি এর ভ্যালু কমে গেল। আর বি এর ভ্যালু যদি কমে যায়, তাহলে দেখো এই বি এর সঙ্গে আর এর সম্পর্কটা কি ছিল? বি ইকুয়াল টু H/8 পাই স্কোয়ার মিউ আর স্কোয়ার সি ছিল। তার মানে আর এর সঙ্গে বি ইনভার্সলি রিলেটেড। তার মানে বি এর ভ্যালু কমে যাওয়া মানে আর এর ভ্যালু বেড়ে যাওয়া। তো ব্যাপারটা এরকম হলো। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে তুমি যদি এ করো, তোমার সেন্ট্রিফিউগাল ফোর্সটা থাকে বা নন রিজিড যদি হয়, তাহলে বন্ড লেন্থ অ্যাকচুয়ালি তোমার বেড়ে যাওয়ার কথা, এবং এখানে সত্যি সত্যি তাই হচ্ছে, বন্ড লেন্থটা তোমার বেড়ে যাচ্ছে। এটাই কার বলা হয়েছে। হুম? ঠিক আছে। এবং ওই স্পেকট্রোস্কোপিতে ওইখান থেকে তোমার যেটা আসবে যে এই রিজিড ডোটার থেকে নন রিজিড ডোটার এই গল্পটা আসবে আর কি। হ্যাঁ, করে সেইখান থেকে তোমার স্পেকট্রোস্কোপিতে কি সব চেঞ্জ হয় সেগুলো তোমাকে জানতে হবে। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি পার্টিকেল ইন স্পিয়ারটা কি পড়বো? পার্টিকেল স্পিয়ারটা সিলেবাসে উল্লেখ করা নাই। মানে পার্টিকেল স্পিয়ার না পার্টিকেল রিং, কোনটা বলছো? না স্যার, রিংটা তো আপনি করিয়েছেন, ওটা তো করেছি, মানে না না, স্পিয়ারটা ও বলছি। না, যেটাই স্ফিয়ার সেটাই হচ্ছে রিজিড ডোটার। মানে রিজিড ডোটারের জন্য যা শ্রোডিঞ্জার ইকুয়েশন, ফ্রি পার্টিকেল রোটেটিং অন এ সারফেস অফ এ স্ফিয়ার এক্স্যাক্টলি এক হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন। একটা সলিউশন, একটা ওয়েভ ফাংশন, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, ঠিক আছে? মানে পার্টিকেল রোটেটিং অন এ সারফেস অফ এ স্ফিয়ার, বুঝতে পেরেছো? এবং আমি এইটা কেন বলে গেছি, এটা সিলেবাসে নেই, কিন্তু আমি বলে গেছি কেন, কারণ এক বছর তো আমার জ্যামে বা নেটে কোশ্চেন দিয়েছিল, বলেছে যে একটা পার্টিকেল রোটেটিং এ, মানে এরকম একটা কোশ্চেন দিয়েছিল। আমি কোশ্চেনটা তোমায় বলছি। মানে এরকম একটা বলে দিয়েছিল যে ফ্রি পার্টিকেল rotating on the surface of a sphere of fixed radius has energy equal to 72 h square by 8 pi square mu r square। এটা তারপর বলেছিল হোয়াট ইজ দ্য ডিজেনারেসি অফ দি স্টেট। ধরো এরকম একটা কোশ্চেন, মানে ওই, মানে এটা তোমার এমসিকিউ ছিল আর কি। হ্যাঁ, তো এই একটা পার্টিকুলার প্রবলেম তোমায় দিচ্ছে, বলে যে এটা কি করে করবে বলো তো। কি করে করবে?
বল, যে বললি বল, কে বলবি কি করে? স্যার এম ভ্যালুটা আগে বের করে নিয়ে সেখান থেকে জে ভ্যালুটা বের করে তারপরে 2j+1 করতে হবে। মানে বেসিক্যালি কি হচ্ছে এক্ষেত্রে, এই এনার্জি এক্সপ্রেশনটা না, জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার মিউ আর স্কোয়ার, তো মানে 8 পাই স্কোয়ার আই মানে মিউ আর স্কোয়ার। তাহলে এই যে মানে পার্টিকেল রিজিড ডটার প্রবলেম এবং পার্টিকেল রোটেটিং মানে সারফেস অফ স্পিয়ার, দুজনের ক্ষেত্রে এনার্জি এক্সপ্রেশনটা কিন্তু এক্স্যাক্টলি একই, যেটা হচ্ছে কত দেওয়া আছে, 72 এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার মিউ আর স্কোয়ার। সেখান থেকে জে ইন্টু জে প্লাস ওয়ান, এটা হচ্ছে 72, সেখান থেকে জে এর ভ্যালু কত হবে, 8 হবে। 8 9 72, তো এটা ঠিক আছে, বুঝেছ? উহা একটু বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, ডিজেনারেসিতে কত হয়, 2j প্লাস 1 হয়, তো কত হবে তাহলে 2 ইন্টু 8 প্লাস 1, আর ডিজেনারেসিটা হচ্ছে তোমার 70, বুঝতে পারলে? তার মানে এই যে ইনফরমেশনটা আমি বললাম, যে রিজিড ডটার প্রবলেম আর পার্টিকেল রোটেটিং মানে সারফেস অফ স্পিয়ার, দুটো প্রবলেম কিন্তু অ্যাকচুয়ালি একই। এইটা যদি তুমি না জানতে তাহলে এই প্রবলেমটা তুমি করতে পারতে না, সেই জন্য এটাকে আমি এখানে বলে দিয়েছি আলাদা করে। ঠিক আছে, আর কারো কিছু অসুবিধা আছে? আর কারো কিছু অসুবিধা আছে? কিরে দিব্যেন্দু, আর কোনো সমস্যা আছে? না না স্যার, এতে আর সমস্যা নেই। ঠিক আছে, চল। মানে মোটামুটি যেটা পড়াচ্ছে সেইটা একটু ভালো করে ফলো করবে, এমনি অসুবিধা থাকার কথা নয়। আমি যাতে করে অসুবিধা না থাকে সেরকম করেই পড়ানোর চেষ্টা করছি। হ্যাঁ, মানে তুমি যতটুকু বুঝতে পারবে আমি ততটুকুই বলছি আর কি। আননেসেসারিলি মানে সিলেবাসের বাইরের জিনিস, অনেক কমপ্লিকেটেড জিনিস, এগুলো তো অনেক অনেক বছরই অনেক পড়িয়েছি আর কি, সেসব ঝামেলার মধ্যে আমি যাচ্ছি না। মানে ততটুকুই মানে তোমাদের মানে কি বলবো, সিলেবাসে আছে সেইটাই, এবং তার আশপাশে হয়তো আরেকটু এক্সট্রা জিনিসপত্র বলে দিই, কিন্তু তুমি কিন্তু সবটা বুঝতে পারার কথা আর কি। একটু দিনের পরে একটু দিনে পড়ে না, অসুবিধা হবে। আর যেহেতু তোমার এই পরীক্ষা টরীক্ষার ব্যাপার ট্যাপারগুলো আছে, তাহলে তোমার ওই যে জিনিসগুলো পড়া হয়ে গেছে সেইগুলো কিন্তু তুমি রিভিশন নিয়ে নাও, মানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে তুমি দেখে নাও যে 10 ইয়ার্সে পড়া কোনো কোশ্চেন টোশ্চেন কোথাও কোনো অসুবিধা তোমার হচ্ছে কিনা, ওই পার্টটা তুমি গুছিয়ে ফেলো। আর নিউমেরিক্যাল মেথড তো প্রায় শেষ হয়ে গেছে, ঠিক আছে, নিউমেরিক্যাল মেথড আর হয়তো একটা ক্লাস হলেই হয়ে যাবে। নিউমেরিক্যাল মেথড সে দেখো কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা। আর এবার কোয়ান্টাম মেকানিক্সের এবার আমরা নেক্সট হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে চলে যাচ্ছি আর কি। হ্যাঁ, এবারটা আমি ঠিক আছে, এটা তো যে কোনো দিনই বললে তাড়াহুড়ো করে দেওয়া যায়, অসুবিধা হবে না। তাহলে এইটাই যতটুকু পড়িয়েছি, মানে হারমোনিক অসিলেটর প্রবলেম পড়িয়েছি, রিজিড রোটার প্রবলেম পড়িয়েছি, অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রবলেম পড়িয়েছি, এটা একবার ভালো করে ক্লাস নোটগুলো একটু দেখে নাও যে কোথাও কোনো তোমার অসুবিধা হচ্ছে কিনা, ঠিক আছে? তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন অ্যাটম প্রবলেম। তোমাদের পরীক্ষার কোনো ডেট দিয়েছে? স্যার আমাদের বলছে তো 10 থেকে 12 তারিখের মধ্যে হতে পারে, জানুয়ারি মাসে। আচ্ছা, ডিসেম্বরের মধ্যে তাহলে সিলেবাস শেষ করবে, তাই তো? হ্যাঁ স্যার, পরের সপ্তাহে সোমবার তো ইন্টারনাল। ইন্টারনাল তো ঠিক আছে, ইন্টারনাল তো কলেজের মাস্টারমশাইরা যা পড়িয়েছে তার মধ্যে থেকে ইন্টারনালে কোশ্চেন দেবে, হ্যাঁ, এ করে ফেলবে। দেখো, তো হাইড্রোজেনে তোমার হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম, মানে ওয়ান ইলেকট্রন সিস্টেম বললে ভুল হবে, হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়নস বলি। মানে এইটা আমাদের এবারে আলোচনা চলবে। দেখো, হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক যে ওয়ান ইলেকট্রন সিস্টেম, সেখানে তোমার এখানে নিউক্লিয়াস আছে এবং সেটাকে কেন্দ্র করে
একটা ইলেকট্রন তোমার ঘুরছে, যে ইলেকট্রনের মাস থেকে জাস্ট আমি স্মল এম জাস্ট লিখছি আর কি। মানে অ্যাকচুয়ালি এটা বলা ভালো, একটা ইলেকট্রন ঘুরছে, যে ইলেকট্রনের মাস হচ্ছে তোমার এম। আচ্ছা, এবারে এই যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে, তখন তার মধ্যে ফোর্সটা কাজ করছে, ফোর্সটা এফ আর কি। সেটা কুলম্বিক ফোর্স, সেটা জেড স্কোয়ার বাই, আমি সবটাই এসআই ইউনিটে করছি, 4πε0 আর স্কোয়ার, এটা হচ্ছে কুলম্বিক ফোর্স। কুলম্বিক ফোর্স বিটুইন দ্য নিউক্লিয়াস and the electron, এই কুলম্বিক ফোর্সটা হচ্ছে কাজ করছে। এবং অবশ্যই এটা সাম কাইন্ড অফ অ্যাট্রাকশন, কারণ নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ এবং ইলেকট্রনটা হচ্ছে তোমার নেগেটিভ চার্জ। আচ্ছা, এবারে পোটেনশিয়াল এনার্জিটা যদি তুমি দেখো, ভিআর সেটা কত হয় না, মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 আর হয়। তার মানে দেখো এইখানে এই পোটেনশিয়াল এনার্জি শুধুমাত্র আর এর উপরে ডিপেন্ড করছে, তার মানে দিস ইজ কনস্ট্যান্ট on the surface of a sphere of fixed radius r, মানে this is constant on the surface of a sphere of fixed radius r, মানে একটা r radius এর sphere যদি তুমি কনসিডার করো, তার সারফেসের প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল এনার্জিটা সমান, ঠিক আছে? সেই জন্য এই পোটেনশিয়ালটাকে বলা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। This is a spherically symmetric potential. মানে এমনিতে দেখো কোন একটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যে কোনো একটা কোঅর্ডিনেট তো আর, থিটা এবং ফাই এর উপর ডিপেন্ড করে। এবার এখানে থিটা ফাই ডিপেন্ডেন্সি কিছু নেই, তার মানে তুমি যদি একটা আরডিএস স্ফিয়ার তুমি কনসিডার করে নাও, তার সর্বোচ্চ তোমার পোটেনশিয়াল এনার্জিটা একই থাকবে, এটাকে বলছে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। আচ্ছা, এবারে যখন এই পার্টিকুলার প্রবলেমটা তুমি সলভ করবে, প্রবলেমটাকে জাস্ট প্রথমে এইরকম ভাবে তুমি করার চেষ্টা করো যে কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তুমি প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করো। ধরো করতে পারি কিনা আগে দেখি। কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি প্রবলেমটাকে সলভ করতে চাই, তাহলে এই যে সিস্টেমটাকে বলা হয়েছে, ধরো আজ আমি একটুখানি লিখে দিই, ধরো এইখানে যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসের ধরে নাও কোঅর্ডিনেটটা xn, yn আর zn, আর এইখান থেকে আর দূরত্বে যে ইলেকট্রনটা আছে তার কোঅর্ডিনেটটা হচ্ছে ধরে নাও xc, y আর zd। এটা তার মানে এই অ্যাকচুয়াল প্রবলেমটা 2 পার্টিকেল প্রবলেম এবং 6 কোঅর্ডিনেট প্রবলেম। এটা কিন্তু একটা 6 কোঅর্ডিনেট প্রবলেম। এটা 6 কোঅর্ডিনেট প্রবলেম এবং এর জন্য যদি তুমি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লেখার চেষ্টা করো কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, মানে অর্থাৎ এই যে এইচ সাই ইকুয়াল টু ই সাই যেটা তুমি লিখবে, এইচ এর মধ্যে কি থাকবে, এইচ এর মধ্যে থাকবে হচ্ছে কাইনেটিক এনার্জি ফর দ্য নিউক্লিয়াস থাকবে, কাইনেটিক এনার্জি ফর দ্য ইলেকট্রন থাকবে, এবং এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে একটা অ্যাট্রাকটিভ পোটেনশিয়াল আছে সেটাও থাকবে। যেহেতু ওয়ান ইলেকট্রন সিস্টেম নিয়ে আমি কথাবার্তা বলছি, এখানে ইলেকট্রন রিপালশনের কোনো গল্প নেই, তার মানে শুধুমাত্র নিউক্লিয়াস এবং ইলেকট্রন এই অ্যাট্রাকশনটা থাকবে। এইটা ইন্টু সাই ইকুয়াল টু তোমার হয়ে গেল ই ইন্টু সাই। এবারে দেখো এই কাইনেটিক এনার্জি অফ দ্য নিউক্লিয়াসটা তুমি লিখতে পারো মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম ইন্টু এম এন। আচ্ছা, এটাকে এইটা না করে তুমি ক্যাপিটাল এমও করে দিতে পারো, নিউক্লিয়াসের মাসটা এইটা ডেল টু বাই ডেল এক্স এন প্লাস স্কোয়ার
প্লাস ডেল টু বাই ডেল ওয়াই এন তার স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেল এন তার স্কোয়ার। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ফর দ্য নিউক্লিয়াস। মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন, এটা ছোট এম দিয়ে জাস্ট লিখছি, ডেল টু বাই ডেল এক্স ই তার স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই ই তার স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড ই তার স্কোয়ার। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ফর দ্য ইলেকট্রন হলো। আর পোটেনশিয়াল এনার্জিটা দেখো, পোটেনশিয়াল এনার্জিটা যদি কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেমে তুমি লেখো তাহলে মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0। আচ্ছা, এবারে এইখানে তোমার ইলেকট্রন এবং নিউক্লিয়াসের দূরত্বটা লাগবে, সেটা কত না এক্সি মাইনাস এক্সএন তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই এন তার স্কোয়ার প্লাস জেডি মাইনাস জেড এন তার স্কোয়ার। এইটা হচ্ছে তোমার ডিস্টেন্সটা। এইটা তাহলে প্রথমটা হচ্ছে কাইনেটিক এনার্জি ফর দ্য নিউক্লিয়াস, এটা কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এইটা এটা কাজ করছে কার উপরে ইন্টু সাই 6টা কোঅর্ডিনেট এক্স এন ওয়াই এন জেড এন, সরি এক্সি ওয়াই জেডি এর উপরে কাজ করলো, কাজ করে কি দিল, টোটাল এনার্জি ই দিল ইন্টু সাই এক্স এন ওয়াই এন জেড এন এক্সি ওয়াই জেডি দিল। এর একটা বড় সোডিঞ্জার ইকুয়েশন হলো তুমি যদি ওটাকে কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করার চেষ্টা করো। মানে বুঝতেই পারছো বেশ একটা কমপ্লিকেটেড সিচুয়েশন আছে এটা। এবারে এতটা কমপ্লিকেটেড সিচুয়েশনটাকে আমাকে কিছুটা রিডিউস করতে হবে, মানে এতটা বড় ইকুয়েশন যদি থাকে তুমি এটাকে সলভ করতে পারবে না। হ্যাঁ, আমি প্রথমেই যে কাজটাকে করব যে এই অ্যাবসলিউট কোঅর্ডিনেট যেটা ছিল, মানে এক্স এন ওয়াই এন জেড এন এক্স ওয়াই জেডি, এগুলো ছিল সব অ্যাবসলিউট কোঅর্ডিনেট, ঠিক আছে। অ্যাবসলিউট কোঅর্ডিনেট, সেখান থেকে তুমি সেন্টার অফ মাস কোঅর্ডিনেট অ্যান্ড রিলেটিভ কোঅর্ডিনেটে চলে যাও। সেন্টার অফ মাস কোঅর্ডিনেট থেকে তুমি মানে সেন্টার অফ মানে অ্যাবসলিউট কোঅর্ডিনেট মানে এক্স এন ওয়াই এন জেড এন এক্স ওয়াই জেডি, এগুলো হচ্ছে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের অ্যাবসলিউট কোঅর্ডিনেট আর কি। হ্যাঁ, এবার সেখান থেকে তুমি রিলেটিভ কোঅর্ডিনেটে চলে যাও এবং মানে অবশ্যই সেন্টার অফ মাস কোঅর্ডিনেটে মানে অ্যাকচুয়ালি কাজে লাগবে না, রিলেটিভ কোঅর্ডিনেটে আমি অ্যাকচুয়ালি চলে যাবো। আর এটা কি করে যেতে হয় দেখো, তুমি যখন সেন্টার অফ মাস কোঅর্ডিনেটটা বলবে, কোঅর্ডিনেট যদি তুমি ধরে নাও এটা ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল জেড, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল জেড কিরকম ভাবে রিলেটেড, তোমার এই ধরো নিউক্লিয়াসের মাস, মানে এটা কি হয়, এই সেন্টার অফ মাস কোঅর্ডিনেটটা এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মাঝে কোথাও একটা থাকবে। তাহলে এরকম একটা জায়গায় যদি ধরো সেন্টার অফ মাস কোঅর্ডিনেট থাকে, তো ধরে নাও এরকম একটা জায়গায় সেন্টার অফ মাস কোঅর্ডিনেট থাকে, সেটা হবে তোমার এই এম এক্স এন প্লাস এম এক্সি বাই এম প্লাস এন, এম ওয়াই এন প্লাস এম ওয়াই ই বাই এম প্লাস এন, এম জেড এন প্লাস এম জেডি বাই হচ্ছে এম প্লাস এন। মানে তুমি যদি ওয়ান ডাইমেনশনে ভাবতে, মানে দুটো মাস পয়েন্ট আছে, ধরো একটা মাস পয়েন্ট আছে একটা মাস পয়েন্ট আছে, একটা তো মাস পয়েন্ট আছে, এর কোঅর্ডিনেট x1 এর কোঅর্ডিনেট x2, এইটার মাস m1 এটার মাস m2, তাহলে এই সেন্টার অফ মাস কোঅর্ডিনেটটা কত হবে m1 x1 প্লাস m2 x2 বাই হচ্ছে m1 প্লাস m2। এবার তুমি ভাবো এইখানে নিউক্লিয়াস আছে যেটা ক্যাপিটাল এমটা, মাসটা হচ্ছে ক্যাপিটাল এম, এখানে ইলেকট্রন আছে যার মাসটা হচ্ছে স্মল এম, আর এর কোঅর্ডিনেট হচ্ছে xn, এর কোঅর্ডিনেট হচ্ছে xc। তাহলে এইখান থেকে তুমি বুঝতে পারছো ক্যাপিটাল এম xn প্লাস স্মল এম এক্সি বাই হচ্ছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এটা হচ্ছে তোমার কি
এইগুলো হচ্ছে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট গুলো। আর এবারে তোমার রিলেটিভ কোঅর্ডিনেট লাগবে। আর রিলেটিভ কোঅর্ডিনেট গুলো কি না, ইলেকট্রনের রিলেটিভ কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু দা নিউক্লিয়ার, সেগুলো কিরকম? রিলেটিভ কোঅর্ডিনেট of the electron with respect to the nucleus, সেটাকে xc y এবং z বলছি, সরি x y আর z বলছি, জাস্ট কোনো ইন্ডেক্সিং দিচ্ছি না, x y z। এটা কত হবে না xc মাইনাস xn, এটা হলো y মাইনাস yn, এটা হলো zd মাইনাস zn। এটা ঠিক আছে, তাহলে x y z এইগুলো হচ্ছে তোমার রিলেটিভ কোঅর্ডিনেট। আচ্ছা, এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর যেটা, সেটাকে তখন কি হয়ে যাবে তোমার, দেখো এইখানে যেহেতু আরটা ছিল এক্সি মাইনাস এক্সএন তার স্কোয়ার, ওয়াই মাইনাস ওয়াই এন তার স্কোয়ার, জেডি মাইনাস জেড এন তার স্কোয়ার, এটাকে তুমি বসিয়ে দাও, তো সেটা হয়ে যাবে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, এবারে নেক্সট যে কাজটা তুমি করতে পারো সেটা হচ্ছে যে যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা, এই যে এইটা ধরে যদি 1 নম্বর শ্রোডিঞ্জার ইকুয়েশন তুমি বলো, যে ইকুয়েশন গুলো ব্যবহার করেছি, তোমার এইটা একটা ইকুয়েশন ব্যবহার করেছি, এইটা একটা ইকুয়েশন ব্যবহার করেছি, এই ইকুয়েশনটা ধরে নাও তোমার 3 নম্বর ইকুয়েশন, আচ্ছা এইগুলো ধরে নাও তোমার 4 নম্বর ইকুয়েশন, এইগুলো ধরে নাও 5 নম্বর ইকুয়েশন, এটা ধরে নাও তোমার 6 নম্বর ইকুয়েশন। আর এবারে নেক্সট যে কাজটাকে করতে হয় সেটা হচ্ছে যে এই শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা 3 নম্বরে আছে, মানে যেটা অ্যাবসলিউট কোঅর্ডিনেটের টার্মসে যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটাকে তুমি সেন্টার আর মাস কোঅর্ডিনেট এবং রিলেটিভ কোঅর্ডিনেটের ফর্মে তুমি জাস্ট রিপ্লেস করতে পারো। ঠিক আছে, তাহলে তাহলে এটা হবে যে, তাহলে যেটা আমাকে জানাতে হবে যে যে ইকুয়েশন সি ক্যান বি expressed in terms of center of mass coordinate and mass coordinates and relative coordinates। ঠিক আছে, সেন্টার অফ মাস কোঅর্ডিনেট এবং রিলেটিভ কোঅর্ডিনেটের টার্মসে কিন্তু এটাকে এক্সপ্রেস করতে হবে। আচ্ছা, এবার এইটা করার জন্য কি হচ্ছে দেখো তোমার, মানে এটা এটা বেশ একটা লম্বা কাজ আর কি। এই লম্বা কাজটা আমি আর করে দেখাচ্ছি না, করলে যেটা দাঁড়াবে সেটা আমি বলছি। এটা তুমি দেখবে যে ইকুয়েশন থ্রিটা দুটো ইকুয়েশন রিডিউস করে যাবে। ইকুয়েশন থ্রি will be splitted into two equations। তুমি যদি এই কাজটাকে করো তাহলে এটা তোমার স্প্লিট করে যাবে দুটো ইকুয়েশনে। কি কি? একটা ইকুয়েশন হচ্ছে এরকম দেখতে, মাইনাস এইচ টস স্কোয়ার বাই টয়েস এ মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন, তার সঙ্গে তোমার সেন্টার অফ মাস কোঅর্ডিনেট গুলো থাকবে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার, আর ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার, আর ডেল টু বাই ডেল জেড স্কোয়ার, এইটা ইন্টু সাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু ই সাই এক্স ওয়াই জেড। এটা ধরে নাও তোমার একটা 7 নম্বর ইকুয়েশন। আর এবারে এই যে ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনে কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, পুরোটাই আছে হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর, কিন্তু মাসটা টোটাল মাস আছে। তার মানে এই যে ইকুয়েশনটা, দিস রিপ্রেজেন্টস the time independent Schrodinger equation of the, আচ্ছা অন্যভাবে বলি,
মানে আমি অন্যভাবে বলি যে এটা এটা এইভাবে না লিখে এতটা, যে এই যে ইকুয়েশনটা কি হচ্ছে দেখো, এইটা হচ্ছে একদমই তোমার একটা ফ্রি পার্টিকেলের ইকুয়েশন। মানে তুমি যখন মানে একদম ফ্রি পার্টিকেল, তার জন্য তুমি যখন শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখতে, ধরো পার্টিকেল ইন এ বক্স তো যখন পড়েছো, তবু তো বক্সের মধ্যে কনফাইন, হ্যাঁ, কিন্তু মানে ইনসাইড দ্য বক্স আর কি, ইনসাইড দ্য বক্স যদি তুমি দেখো একটা কিউবিক্যাল বক্স, তার মধ্যে একটা পার্টিকেল আছে, তার জন্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা এরকম দেখতে। তার মানে দেখো এইখানে এই 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 যে এই এই যে মোশনটা, এই মোশনটা কিন্তু ট্রান্সলেশনাল মোশন অফ দ্য সিস্টেম অ্যাজ এ হোল রিপ্রেজেন্ট করছে। সিস্টেম অ্যাজ এ হোল মানে দেখো এই নিউক্লিয়াস এবং ইলেকট্রন দুটো মিলে টোটাল মাস হচ্ছে এম প্লাস এম, ক্যাপিটাল এম প্লাস স্মল এম, টোটাল মাস রিপ্রেজেন্ট করছে। তোমার কি হলো দেখো, তোমার এখানে যে তোমার এই এই যে এটা এটা ট্রান্সলেশনাল মোশন অফ দ্য সিস্টেম অ্যাজ এ হোল, তার করসপন্ডিং শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে রিপ্রেজেন্ট করছে। তাহলে দিস রিপ্রেজেন্ট দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন অফ দ্য translational motion of the system as a whole, ঠিক আছে, এটা রিপ্রেজেন্ট করে। তাহলে এইটা হচ্ছে তোমার ট্রান্সলেশনাল, এটা ট্রান্সলেশনাল, এটা ট্রান্সলেশনাল, এটা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন অফ দ্য ট্রান্সলেশনাল মোশন অফ দ্য সিস্টেম অ্যাজ এ হোল, ঠিক আছে, এটা রিপ্রেজেন্ট করে। এবং অবভিয়াসলি এই যে এনার্জিটা, সেটা ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। মানে ব্যাপারটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে তার রিলেটিভ মোশন নিয়ে, কিন্তু এই যেটা হলো এটা নিয়ে আমি ইন্টারেস্টেড নই, কারণ এটা হচ্ছে ফ্রি পার্টিকেল প্রবলেম। ফ্রি পার্টিকেল প্রবলেম তুমি সলভ করতে পারি আর কি, সলভ করে তোমার ট্রান্সলেশনাল এনার্জি কি হবে সেসব তুমি বের করতে পারি। এটা বক্সের মধ্যে যদি মলিকুলটা কনফাইন থাকে বা অ্যাটমটা কনফাইন থাকে, তার জন্য একদম ফ্রি পার্টিকেল ইন এ বক্স, সেই সিস্টেমে আমি সেই প্রবলেমটাকে জাস্ট কাজে লাগাবো। আর যদি কোথাও কনফাইন না থাকে, তাহলে একদম জাস্ট নর্মাল ফ্রি পার্টিকেল, তার জন্য যে ইকুয়েশন হয় সেই মতো করে। মানে এইটা নিয়ে কিন্তু আমি ইন্টারেস্টেড নই, ঠিক আছে, এই মোশনটা নিয়ে ইন্টারেস্টেড নই। আর আরেকটা যে ইকুয়েশন, সেইটা নিয়ে আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, সেটা হচ্ছে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কোয়ার, এইটা মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 root over of x square plus y square plus z square into psi x y z equal to e psi x y z। দেখো এটা শুধুমাত্র রিলেটিভ কোঅর্ডিনেট গুলো ইনভলভ আছে। আর এবারে এইখানে মিউটা হচ্ছে তোমার রিডিউস মাস এম এম বাই এম প্লাস এম, এটা হচ্ছে রিডিউস মাস এটা, এবং এইটা রিপ্রেজেন্ট করছে the time independent Schrodinger equation of the electronic motion relative to the nucleus. নিউক্লিয়াসের রেসপেক্টে যে ইলেকট্রনের যে রিলেটিভ মোশন আর কি, তার করসপন্ডিং শ্রোডিঞ্জার ইকুয়েশন রিপ্রেজেন্ট করছে। এইটা নিয়ে আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড। এইখানে যে এনার্জি গুলো, সেগুলো অ্যাকচুয়ালি তোমার কিন্তু ইলেকট্রনিক, মানে এই ওয়েভ ফাংশনটা ইলেকট্রনিক ওয়েভ ফাংশন, আর এনার্জিটা বেসিক্যালি তোমার ইলেকট্রনিক এনার্জি দিচ্ছে। তো দেখো তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এখানে ঠিক আছে, তুমি হয়তো এখানে এই সাফিক্সটা দিতে পারো নাও পারো, কিন্তু যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে রিলেটিভ মোশন অফ দ্য ইলেকট্রন উইথ রেসপেক্ট টু দ্য নিউক্লিয়াস, সেইটা হচ্ছে এর মধ্যে আছে। এবং এই ইকুয়েশনটা নিয়ে কিন্তু আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড। আমি ইকুয়েশন 7 নিয়ে কোনোভাবে ইন্টারেস্টেড নই, কারণ 7টা তো মানে অ্যাটমটা অ্যাজ এ হোল, তাদের ট্রান্সলেশনাল মোশন, সেটা আমার জেনে কি হবে, এটা তো আর মানে আমার ইলেকট্রনিক এনার্জি দেবে না। তাহলে ইলেকট্রনের মোশন উইথ রেসপেক্ট টু দ্য নিউক্লিয়াস, এই পার্টটাকে নিয়ে আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, ঠিক আছে। অর্থাৎ ইকুয়েশন 8 হচ্ছে আমার আলোচনার বিষয়। আর এবার এখানে একটা ব্যাপার দেখো, যে এই কাজটাকে করতে গিয়ে আলটিমেটলি যেটা হলো, যে ইকুয়েশন 3 যেটা একটা 6 ভেরিয়েবল প্রবলেম ছিল, এখন কিন্তু প্রবলেমটা তোমার 3 ভেরিয়েবল প্রবলেম রিডিউস করে গেল। তার মানে আমরা ইন্টারেস্টেড হচ্ছে,
interested in equation 8 which is a থ্রি ভেরিয়েবল প্রবলেম। তাহলে দেখো আমি প্রবলেমটা কত ছোট করে ফেললাম, যেটা ছিল তোমার অ্যাকচুয়ালি 6 ভেরিয়েবল প্রবলেম, সেটাকে এই অ্যাবসলিউট কোঅর্ডিনেট থেকে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট এবং রিলেটিভ কোঅর্ডিনেটে নিয়ে যাওয়ার জন্য আমার অ্যাকচুয়ালি যে পার্টটা নিয়ে আমি ইন্টারেস্টেড সেই পার্টটা কিন্তু 3 ভেরিয়েবল প্রবলেম হয়ে গেল। আচ্ছা, কিন্তু এবারে একটা প্রবলেমস আছে। প্রবলেমটা কি? ডিফিকাল্টি আছে। ডিফিকাল্টিটা কি না, এই কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেমে ইন দ্য কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেম হ্যামিল্টনিয়ানটাকে তুমি কিন্তু তিনটে পার্টের যোগফল হিসেবে লিখতে পারছো না, মানে হ্যামিল্টনিয়ানটাকে তুমি অ্যাডিটিভলি সেপারেবল ফর্মে লিখতে পারছো না। কেন? কারণটা হচ্ছে ডিউ টু, এটা এইভাবে লিখতে পারছো না কেন না, ডিউ টু দ্য স্পেশাল ফর্ম অফ দ্য পোটেনশিয়াল এনার্জি। মানে দেখো যেটা কথা হচ্ছে যে এই কাইনেটিক এনার্জি পার্টটাকে তিনটে টার্মের যোগফল হিসেবে লিখতে পারবে। একটা টার্ম শুধুমাত্র এক্স এর ফাংশন, একটা শুধু ওয়াই এর ফাংশন, একটা শুধুমাত্র জেড এর ফাংশন। কিন্তু পোটেনশিয়াল এনার্জি পার্টটাতে যদি দুটো বার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকে, তাহলে তুমি চেষ্টা করে দেখো কোনোভাবেই এইটাকে তুমি তিনটে টার্মের যোগফল হিসেবে লিখতে পারবে না, যেখানে একটা শুধুমাত্র এক্স এর উপর ডিপেন্ড করে, একটা শুধুমাত্র ওয়াই এর উপর ডিপেন্ড করে, একটা শুধুমাত্র জেড এর উপর ডিপেন্ড করে। এইটা ইন দ্য কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেমে হ্যামিল্টনিয়ানটাকে তুমি কিন্তু এই তিনটে টার্মের যোগফল হিসেবে লিখতে পারছো না, কারণ এই পোটেনশিয়ালের পার্টিকুলার ফর্মটার জন্য। সেই জন্য কি হবে, এখানে উই ক্যানট ক্যারি আউট সেপারেশন অফ ভেরিয়েবলস। আমি কিন্তু সেপারেশন অফ ভেরিয়েবলসটাকে কিন্তু করতে পারবো না, ঠিক আছে? সেপারেশন অফ ভেরিয়েবলটা করতে গেলে সবসময় এটা মাথায় রাখবে যে এটা কোয়ান্টাম মেকানিক্সের বিষয়, যে যদি হ্যামিল্টনিয়ানটা এরকম অ্যাডিটিভলি সেপারেবল হয় তবেই কেবলমাত্র ওয়েভ ফাংশনটা মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হবে, তবেই তুমি সেপারেশন অফ ভেরিয়েবলটাকে কাজে লাগাতে পারবে। তাহলে এই পার্টিকুলার কেসে ইউ ক্যানট ক্যারি আউট দ্য সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক। হলো? আচ্ছা, তাহলে উপায়টা কি? ওয়ে আউটটা কি? ওয়ে আউট হচ্ছে ট্রাই ইন দ্য পোলার কোঅর্ডিনেট সিস্টেম। পোলার কোঅর্ডিনেট সিস্টেমে চলে যাও। আচ্ছা, এবারে ইন দ্য স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এখানে থ্রি ডাইমেনশনাল পোলার মানে স্ফেরিক্যাল পোলার। ইন দ্য স্ফেরিক্যাল পোলার coordinate system, time independent Schrodinger equation for the electronic motion given as, তাহলে নেক্সট কি হলো, তোমাকে এই কার্টিগান থেকে পোলারে চলে গেছে, অর্থাৎ ইকুয়েশন 8 যেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, সেটাকে তোমাকে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে চলে যেতে হবে। নিয়ে চলে গেলে কি দাঁড়াবে? ইকুয়েশনটা দাঁড়িয়ে যাবে হচ্ছে তোমার মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টুয়াইস মিউ আর স্কোয়ার ডেল ডেল আর আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার। এইটা হচ্ছে তোমার ল্যাবলেসিয়ান পার্টটা, মানে কাইনেটিক এনার্জি পার্টটা। তার সঙ্গে মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর আছে। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা। এই পুরোটা তোমার সাই এর উপরে কাজ করলো, সাই আর থিটা ফাই এর উপরে কাজ করলো, কাজ করে তোমার ই সাই আর থিটা ফাই দিল। এখানে সাফিক্সে তুমি ইলেকট্রনিকটাকে লিখতে পারো, আমি আর ওই এর জন্য ঝামেলার জন্য ইলেকট্রনিক সাফিক্সটাকে ব্যবহার করছি না এখানে। এটা অ্যাকচুয়ালি এখানে তোমার ইলেকট্রনিক ইলেকট্রনিক ইলেকট্রনিক। তাহলে এই যে ইকুয়েশন 9 এলো,
এইটা নিয়ে আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, কারণ এখানে দেখো এই পোটেনশিয়ালের যে ফর্মটা সেটা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এরকম জিনিসটা নেই, তার বদলে শুধুমাত্র আর আছে। ঠিক আছে, এই দরজাটা খুলে দিয়ে যাও। হ্যাঁ, সেটা দেখো, যেটা বলছিলাম যে তোমার ওই এখানে পোটেনশিয়াল এনার্জিতে যেই কমপ্লিকেটেড যে জিনিসটা ছিল এই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যেটাকে তুমি তিনটের যোগফল হিসেবে লিখতে পারতে না, এখন কিন্তু পোটেনশিয়ালটা শুধুমাত্র আর এর ভেতরে ঢুকে গেছে বলে এখন এক্সপেক্টে তুমি এই কাজটাকে করতে পারবে। আর এবারে কার্টিজিয়ান থেকে পোলারে যাওয়া যেটা, সেটা তো আমরা ওই যখন অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে কথাবার্তা বলেছি বা রিজিডোটার প্রবলেমে করেছি তখন তো অলরেডি জানি যে এক্স ওয়াই জেড এর সঙ্গে আর থিটা ফাই এর সম্পর্কটা কি, ভলিউম এলিমেন্টটা কেমন করে চেঞ্জ হচ্ছে ইত্যাদি ইত্যাদি। সেটা এখানে আর নতুন করে কিছু বলছি না, মানে যেটা কথা সেটা হচ্ছে যে কার্টিজিয়ান থেকে আমি পোলারে চলে এলাম, এবং এই যে মানে মানে পোলারে চলে এসেছি তার কারণটা কি, কারণ কার্টিজিয়ানে বললাম সেপারেশন অফ ভেরিয়েবলটা করা যাচ্ছে না, তার মানে এক্সপেক্টেড যে পোলারে সেপারেশন অফ ভেরিয়েবলটাকে করা যাবে, তাহলে আমরা সেটাকে এবারে করি। এবার আমি এক্সপেক্ট করছি যে সেপারেশন অফ ভেরিয়েবলটাকে করা যাবে, দেখা যাক কি করে করা যাচ্ছে। সেপারেশন অফ ভেরিয়েবলস, দেখো সেপারেশন অফ ভেরিয়েবল করার জন্য প্রথমে যেটা করছি, এই যে ইলেকট্রনিক ওয়েভ ফাংশন যেটা আর থিটা এবং ফাই এর ফাংশন, সেটাকে প্রথমে করছি একটা যেটা আর এর উপর ডিপেন্ড করে, আর একটা ওয়াই যেটা তোমার থিটা ফাই এর উপর ডিপেন্ড করে। তারপরে তুমি যেটা করবে যে এই ওয়াইটা সেটা অ্যাকচুয়ালি তোমার আরো দুটো ভাবে করলাম, মানে ওয়াইটা আবার মানে যেখানে অ্যাঙ্গুলার পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন ওয়াই থিটা ফাই, যেটাকে পরবর্তীকালে স্ফেরিক্যাল হারমোনিক্স বলা হবে, এটা থিটা থিটা ইন্টু ফাই ফাই, এইটা এই গুণফল হিসেবে তুমি লিখতে পারো। ঠিক আছে, তাহলে আমি সেপারেশন অফ ভেরিয়েবল করার জন্য প্রথমে এই কাজটাকে আমি করছি যে সাইটাকে আর থিটা এবং ফাই এর গুণফল হিসেবে আমি লিখছি। ঠিক আছে, আর এবারে দেখো এইটাকে এই যে এইটাকে আমি লিখে দিচ্ছি, এটা 10 নম্বর, এইটাকে আমি এই 9 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে কি হবে না, বসিয়ে দিলে এটা দাঁড়াচ্ছে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার ডেল ডেল আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার, এইটা মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর, এইটা এই যে একদম এই প্রথম পার্টটাকে লিখলাম এই পুরো জিনিসটাকে। তার সঙ্গে তুমি জাস্ট এখানে এই আর আর থিটা থিটা, মানে দু রকম ভাবে করতে পারো, প্রথমে একদম ওই আর আর থিটা থিটা ফাই ফাই পুরোটাকে না লিখে তুমি হয়তো প্রথমে রেডিয়াল পার্ট এবং অ্যাঙ্গুলার পার্ট আলাদা করো, তারপরে তুমি না হয় আবার অ্যাঙ্গুলার পার্টটাকে থিটা পার্ট এবং ফাই পার্ট আলাদা করো, সেভাবেও করতে পারো। আর আর ওয়াই থিটা ফাই, এটা হয়ে গেল ই আর আর ওয়াই থিটা ফাই। এখানে আর ওই সাফিক্সটা আমি ব্যবহার করছি না, মানে ইলেকট্রনিক এনার্জিকে ওই মানে ওই বারবার বারবার এটাকে লিখে যাবো কেন, ইটাকে যেমন আছে ই থেকে আমি রেখে দিই। আজ এবারে দেখো যখন এই কাজটা করবে তখন কি হচ্ছে না, আমি প্রথমেই যে কাজটাকে করি সেটা হচ্ছে এই যে এটাকে তুমি এক কাজ করো, ডেল ডেল আর আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার। হ্যাঁ, এই যে পার্টটা আছে, হ্যাঁ এই এই পুরো পার্টটার সাথে এই জিনিসটা গুণ ছিল, তো এটা গুণ ছিল বলে আমি একটা কাজ করছি, যেটা এইটা তোমার এই পার্টটা আর আর ওয়াই থিটা ফাই এর উপরে কাজ করুক, আর বাকি পার্টটাকে আমি কি করছি, এটা এদিকে চলে গেল তোমার 2 মিউ আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার, মানে আমি যেটা করছি অ্যাকচুয়ালি এই মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ারটাকে বাদ দেওয়ার জন্য টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ ক্রস স্কোয়ার একটা আমি নিচ্ছি এখানে, এটা
এবারে এটা মাইনাস আছে তো, মাইনাস হলে এটা এদিকে চলে এলো, এদিকে চলে এলে তুমি এক কাজ করো, তুমি এটাকে ই করে দাও, এটাকে প্লাস করে দিচ্ছি, মানে এটা মাইনাস এদিকে চলে এলো, আর এইটা প্লাস হয়ে যাচ্ছে, ই প্লাস তোমার জেড ই স্কোয়ার বাই 4πε0 আর এইটা ইন্টু আর আর ওয়াই থিটা ফাই, এইটা তোমার বেসিক্যালি 0 হলো। মানে আমি যেটা করছি দেখো, এই যে এখানে মাইনাস জেড স্কোয়ার আছে, এখানে মাইনাসটা গুণ হয়ে প্লাস হয়ে যাবে, টোয়াইস মিউ আর স্কোয়ার এইচ কস স্কোয়ার হয়ে যাবে, এইটা এদিকে চলে গেল, তাই মাইনাসটা বা দিকে নিয়ে চলে গেলো, জিনিসটা প্লাস হয়ে গেল, এইটা হলো। ঠিক আছে, আর এবারে দেখো যখন এর উপরে কাজটা করবে, তুমি এই ডেল আরটা এর উপরে কাজ করলে ওয়াইটা কনস্ট্যান্ট থেকে যাবে, শুধু আর এর উপরে কাজটা করবে। তার মানে তুমি এক কাজ করো, ওয়াই থিটা ফাইটা রেখে দাও, এইটা হচ্ছে হয়ে গেল ডি ডিআর আর স্কোয়ার ডি আর আর বাই ডিআর। কি হলো দেখো, এই পার্টটা পার্সিয়াল ডেরিভেটিভ আছে ডেল আর, সেটা আর এবং ওয়াই এর উপর যখন কাজ করছে, তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট হিসেবে রয়ে গেল, আর এর উপর ডেরিভেটিভটা হয়ে গেল, এখন আর পার্সিয়াল ডেরিভেটিভ লেখার দরকার নেই, কারণ এখন ডান দিকে যে ফাংশন এটা শুধুমাত্রই আর এর ফাংশন। আর বাকি যে পার্টটা পড়ে আছে, এই যে পুরো পার্টটা, এটা পুরোটাই অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট, সেটা ওয়াই এর উপর কাজ করবে, আরটা কনস্ট্যান্ট রয়ে যাবে, তাহলে আর কে কনস্ট্যান্ট রেখে দাও, ইন্টু 1/sin থিটা ডেল থিটা sin থিটা ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা del2/del ফাই স্কোয়ার। এটা হলো, এটা কাজ করলো কার উপরে, না ওয়াই এর উপরে, এটা প্লাস যেমন আছে টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ই প্লাস জেড স্কোয়ার বাই 4πε0 আর into RR into Y theta phi. This is actually equal to 0. ঠিক আছে, এবারে তুমি এক কাজ করো, এই টোটাল ইকুয়েশনটাকে আর এবং ওয়াই দিয়ে ভাগ করে দাও। আচ্ছা, আর আর ওয়াই দিয়ে ভাগ করলে এখানে ওয়াইটা কেটে গেলে নিচে একটা 1/r রয়ে গেল, আর এখানে আরটা কেটে গেলে নিচে একটা 1/y রয়ে গেল। এবার আমি যেটা করছি, ডিভাইডিং বোথ সাইড বাই আর আর ওয়াই থিটা ফাই, এটা ভাগ করে দিলাম। ভাগ করলে কি দাঁড়াচ্ছে, দেখো দাঁড়াচ্ছে এটা 1/r ডি ডিআর আর স্কোয়ার ডি আর আর বাই ডিআর, এইটা হলো প্রথম পার্টটা। এটা 1/y থিটা ফাই ইন্টু 1/sin থিটা ডেল থিটা sin থিটা ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা del2/del ফাই স্কোয়ার, এইটা ইন্টু ওয়াই থিটা ফাই, এইটা প্লাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইন্টু ই প্লাস জেড স্কোয়ার বাই 4πε0 আর, এইটা হলো দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে তুমি এবারে দেখো, এই আর ডিপেন্ডেন্ট পার্টটাকে একদিকে রেখে দাও, প্লাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ই প্লাস জেড স্কোয়ার বাই 4πε0 আর, এই পার্টটাকে তুমি বাঁ দিকে রেখে দাও, আর বাকি পার্টটাকে ডান দিকে পাঠিয়ে দাও, 1/y থিটা ফাই 1/sin থিটা। লেখাটা না একটু ঝাপসা হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে, আবার ঠিক হয়েছে। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক হয়েছে। মাঝে মাঝে নেটের ক্ষেত্রে কি যে হয়। আচ্ছা, তাহলে 1/y থিটা ফাই 1/sin থিটা ডেল থিটা
সাইন থিটা ডেল ডেল থিটা 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার ইন্টু ওয়াই থিটা ফাই। তাহলে একটা বাঁ দিকে নিয়ে চলে এলে তুমি, আর একটা ডান দিকে নিয়ে তুমি চলে এলে আর কি, এটা। আচ্ছা এবারে খেয়াল করে দেখো যে লেফট হ্যান্ড সাইড এইটা শুধুমাত্র আর এর ফাংশন, আর রাইট হ্যান্ড সাইড শুধুমাত্র হচ্ছে তোমার থিটা ফাই এর ফাংশন। তাহলে এবারে আর থিটা ফাইটা হয়তো ইন্ডিপেন্ডেন্ট, তারপর আরবিট্রারি ভেরিয়েশন অফ আর থিটা অ্যান্ড ফাই এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে তখনই যখন এই ইচ সাইড সেটা সেপারেটলি একটা কনস্ট্যান্টের সঙ্গে সমান। সেই কনস্ট্যান্টটাকে আমি লিখলাম কত, এটাকে ধরলাম ধরো এল ইন্টু এল প্লাস ওয়ান আমি লিখলাম। যেমন একটা কনস্ট্যান্ট লিখতে পারতাম, কিন্তু পরে কাজে লাগবে বলে এটাকে এল ইন্টু এল প্লাস ওয়ান লিখলাম। এটা কেন লিখলাম আর একটুখানি বলে নিই, যে এটা লেখার আগে কথাটাকে বলে নিই। দেখো লেফট হ্যান্ড সাইড depends only on r, right hand side depends only on theta and phi. আচ্ছা এবারে ফর আরবিট্রারি ভেরিয়েশন অফ যে কোনো ভেরিয়েশন, মানে তারা ইন্ডিপেন্ডেন্ট বলেই তুমি আরবিট্রারি ভ্যারি করতে পারো, সেটাই বলছি। ফর আরবিট্রারি ভেরিয়েশন অফ r, theta and phi, this equation will be satisfied if both sides are equal to a constant. Constant মানে যেটা independent of r, theta and phi, যেটা r, theta, phi এর উপর ডিপেন্ড করে না, এরকম কোন একটা কনস্ট্যান্টের সঙ্গে তুমি সমান করবে, এবং সেটাকেই তুমি লিখছো l ইন্টু এল প্লাস ওয়ান ধরো লিখছো এটা। তাহলে কি হলো, তাহলে এই যে ইকুয়েশনটা ধরো এলো এখন পর্যন্ত, মানে আমি এই এই একটুখানি অঙ্ক টঙ্ক কষার পরে এটা 10, এটা ধরো 11 নম্বর ইকুয়েশন, ধরো এই যে 11 নম্বর ইকুয়েশনটা এসছে, তাহলে 11 নম্বর ইকুয়েশনে এই আর ডিপেন্ডেন্ট পার্টটাকে তুমি এল ইন্টু এল প্লাস ওয়ানের সঙ্গে সমান করবে, আর অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট পার্টটা আলাদা করে এল ইন্টু এল প্লাস ওয়ানের সঙ্গে সমান করবে। এটা দাঁড়াচ্ছে দেখো, তাহলে দিস গিভস, আচ্ছা আর ডিপেন্ডেন্ট পার্টটাকে যদি তুমি দেখো তাহলে সেটা কি দাঁড়াচ্ছে দেখো, 1 বাই আর আর ডি ডিআর আর স্কোয়ার ডি ডিআর। আচ্ছা এটা তো এই 1 বাই আর আরটা হচ্ছে অ্যাকচুয়ালি এই পার্টটার মধ্যে সঙ্গে গুণ থাকছে, ঠিক আছে, ডি ডিআর ডি আর 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 কি, এই একটা পার্ট, প্লাস 2 মিউ আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ই প্লাস জেড স্কোয়ার বাই 4 পাই গেল জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর, এটা হলো 2 মিউ আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ই প্লাস জেড স্কোয়ার 4 পাই এপসাইলন 0 আর, এইটা হয়ে যাচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান। এটা তো তুমি এক কাজ করে এই আরটাকে হটিয়ে দাও, তাহলে ডি ডিআর আর স্কোয়ার ডি আর আর বাই ডিআর, এটা প্লাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ই প্লাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর ইন্টু আর আর এখানে হয়ে গেল ইকুয়াল টু এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু আর আর হয়ে গেল। আচ্ছা এবার এক কাজ করো, তুমি এই মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ারটাকে গুণ করে দাও, তাহলে এদিকে পড়ে থাকছে ডি ডিআর আর স্কোয়ার ডি আর আর বাই ডিআর, এইটা হয়ে গেল মাইনাস ই প্লাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর ইন্টু আর আর, এটা হয়ে যাচ্ছে মাইনাস তুমি এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ স্কোয়ার বাই হচ্ছে তোমার টোয়াইস মিউ আর স্কোয়ার ইন্টু আর আর। এটা
আর একটা উপরে আছে একবার আর একটা। এটা তাহলে এটাকে কেমন করে লিখতে পারছো দেখো, মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার ডি ডিআর আর স্কোয়ার ডি আর আর বাই ডিআর এইটা। আর এইখানে এইটাকে তুমি লেখো, এইটাকে এদিকে নিয়ে চলে এলে প্লাস এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর। এইটা হ্যাঁ, তুমি এইটাকে এক কাজ করো, এইখানে এইটাকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে তুমি একবারে টোটালটার সঙ্গে তুমি একটা বাইরে আর গুণ করে দাও। এইটা ইকুয়াল টু ডান দিকে হয়ে গেল ই ইন্টু আর। এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। তাহলে দেখো একে দেখো, তাহলে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার ডি ডিআর আর স্কোয়ার ডি ডিআর প্লাস এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর, পুরোটা আর আর ইকুয়াল টু ই আর। আচ্ছা এইটাকে তুমি জাস্ট লিখতে পারো মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার ডি ডিআর আর স্কোয়ার ডি ডিআর প্লাস এটাকে তুমি একটা ভি এফেক্টিভ আর বলো ইন্টু আর আর, এটা হয়ে গেছে ই ইন্টু আর আর, যেখানে ভি এফেক্টিভ আর যেটা সেটা হচ্ছে তোমার এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর। এটা একটা এফেক্টিভ পোটেনশিয়াল। এটা ধরো তোমার 12 নম্বর ইকুয়েশন। দেখো এই যে ইকুয়েশনটা হলো এটা হচ্ছে রেডিয়াল পার্ট অফ দা শ্রোডিঞ্জার ইকুয়েশন, মানে ইকুয়েশন 12 যেটা, এটা হচ্ছে তোমার রেডিয়াল পার্ট অফ ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন। আর এইখানে এই যে ভি এফেক্টিভটাকে করা হয়েছে, এই যে ভি এফেক্টিভ আর যেটা, সেখানে যে প্রথম পার্টটা, এটা আমি পরবর্তীকালে দেখবে যে এল ইন্টু এল প্লাস ওয়ান, এই যে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার, এটা নাথিং বাট এল স্কোয়ার বাই টোয়াইস আই। কারণ মানে যেহেতু তোমার পরবর্তীকালে দেখবে এলটা হচ্ছে বা এল স্কোয়ারটা হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ স্কোয়ার, আর মোমেন্ট অফ ইনার্সিয়া সেটা হচ্ছে মিউ আর স্কোয়ার। তাহলে প্রথম পার্টটা নাথিং বাট এল স্কোয়ার বাই টোয়াইস আর মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর। তার মানে এইটা মানে যদিও এটা একটা রোটেশনাল কাইনেটিক এনার্জি বাট দিস বিহেভ অ্যাজ এ পোটেনশিয়াল, দিস ইজ rotational kinetic energy but this behaves as a potential। কেন পোটেনশিয়ালের মতো বিহেভ করছে দেখো, কারণ এটা তোমার বেসিক্যালি আর এর ফাংশন। কারণ অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা উপরে যেটা আছে এল স্কোয়ার যে পার্টটা, অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু একটা কনস্ট্যান্ট অফ মোশন। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট অফ মোশন বলে, তো এইটা যা শুধুমাত্র মানে এলটা কনস্ট্যান্ট হলে এটা আর এর উপর ডিপেন্ড করে, ইট বিহেভস অ্যাজ এ পোটেনশিয়াল এইটা। আর এইটা তো সার্টেনলি কুলম্বিক পোটেনশিয়াল, এটা কুলম্বিক পোটেনশিয়াল। আর এই যে পোটেনশিয়ালটা যেটা রোটেশনাল কাইনেটিক এনার্জি, দিস ইজ রোটেশনাল কাইনেটিক বাট দিস বিহেভস অ্যাজ এ পোটেনশিয়াল, দিস ইজ কল্ড দ্য সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল। দিস ইজ কল্ড দ্য সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল। প্রথম পার্টটা সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল, পরের পার্টটা হচ্ছে কুলম্বিক পোটেনশিয়াল, করে এফেক্টিভ পোটেনশিয়ালটা তুমি পাচ্ছ। এবং এই যে ইকুয়েশন 12 যেটা, সেটা হচ্ছে তোমার পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে রেডিয়াল পার্ট অফ দ্য ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন, মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার ডিডিআর আর স্কোয়ার ডিডিআর প্লাস ভি এফেক্টিভ আর 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 ইকুয়াল টু এইটা। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এবারে তুমি চলে এসো ইকুয়েশন 11 আর একবার চলে এসো। ফ্রম ইকুয়েশন 11 দেখো যেটা দাঁড়াচ্ছে যে 1 বাই ওয়াই থিটা ফাই
1 by sin theta del theta sin theta del theta plus 1 by sin square theta del 2 by del phi square এইটা ইন্টু y থিটা ফাই, এটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু, এটা ওটাই আছে, সরি ইন্টু আর কিছু না, এটা মাইনাসটা থেকে সরিয়ে দিয়েছে বলে, হ্যাঁ মাইনাস এল ইন্টু এল প্লাস ওয়ান, এটা আর কাজ করি এখানে মাইনাসটাকে না করে বাঁদিকে মাইনাসটাকে রাখি, এটা মাইনাসটা রাখলাম। আচ্ছা, অর তুমি এক কাজ করো, মাইনাস 1 বাই সাইন থিটা del থিটা সাইন থিটা del থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা del 2 by del phi square into y theta phi equal to L into L plus 1 into y theta phi এটা। আর এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা তোমার অ্যাকচুয়ালি মানে তুমি এইরকম ভাবে লিখতে পারো যে যদি আমি আমি দেখাচ্ছি তোমাকে, মানে এটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট অফ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট সোলিঞ্জার ইকুয়েশন, যেখানে থিটা ফাই পার্টটা আমি আলাদা করছি না, একটা ইকুয়েশন 13 নাম দাও, যেটা বেসিক্যালি অ্যাঙ্গুলার পার্ট অফ ইলেকট্রনিক সোলিঞ্জার ইকুয়েশন, angular part of electronic Schrodinger equation. Angular part of electronic Schrodinger equation. এবারে দেখো এই ইকুয়েশন 13টা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো তুমি যদি এই দুদিকে একটা h cos স্কয়ার গুণ করে দিই, তাহলে মাইনাস h cos স্কয়ার, তার সঙ্গে থাকতে হচ্ছে 1 বাই সাইন থিটা del থিটা সাইন থিটা del থিটা প্লাস 1 বাই সাইন স্কয়ার থিটা del 2 বাই del ফাই স্কয়ার ইন্টু y থিটা ফাই, এটা হয়ে যাচ্ছে l ইন্টু এল প্লাস ওয়ান h cos স্কয়ার ইন্টু y থিটা ফাই এইটা। আচ্ছা, এই যে পার্টটা, দিস ইজ নাথিং বাট পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এল স্কয়ার অপারেটর। দেখবে যখন আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রাটা পড়িয়েছিলাম, এইটাই ছিল এই মাইনাস এইচ কস স্কয়ার সমেত আর কি, এইটাই ছিল তোমার স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে অ্যাঙ্গুলার মোমেন্টাম স্কয়ার অপারেটর। তার মানে সেইটা বেসিক্যালি ওয়াই থিটা ফাই এর উপরে কাজ করলো, কাজ করে কি দিল তোমাকে, এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস স্কয়ার ইন্টু ওয়াই থিটা ফাই দিল। তার মানে ক্লিয়ারলি এল স্কয়ারটা হয়ে যাচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস স্কয়ার, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টামের যে কম্পোনেন্টটা এইটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস। এটা হচ্ছে তোমার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা, মানে ম্যাগনিটিউড অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ম্যাগনিটিউড অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এইটা আমরা অলরেডি জানতাম, তাহলে এইটা একটা পার্ট যেটা মাথায় রাখা। আর একটা দেখো, তুমি যদি এইখান থেকে মাইনাস এইচ কস স্কয়ার বাই একটা টুয়াইস আই গুণ করে দিতে, সেটা হয়ে গেল 1 বাই সাইন থিটা del থিটা সাইন থিটা del থিটা প্লাস 1 বাই সাইন স্কয়ার থিটা del 2 বাই del ফাই স্কয়ার, এইটা ওয়াই থিটা ফাই ইকুয়াল টু হয়ে যেত এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস স্কয়ার বাই টুয়াইস আই ইন্টু ওয়াই থিটা ফাই। এইটাকে তুমি এক কাজ করো, এটাকে একটা রোটেশনাল কাইনেটিক এনার্জি ইন্টু ওয়াই থিটা ফাই বলো ডান দিকটাকে। দেখো এই যে ইকুয়েশনটা তুমি পেলে, এটা দিস ইজ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন
রিজিড রোটার প্রবলেম। দেখো রিজিড রোটার প্রবলেমের জন্য যে করসপন্ডিং শ্রোডিঞ্জার ইকুয়েশন সেটা এক্স্যাক্টলি এটা দেখতে ছিল, মাইনাস এইচ কস স্কয়ার বা টোয়াইস আই, এই ভেতরের পার্টটা আছে সেটা হচ্ছে তোমার ই রোটেশনাল ইন্টু, এবং পরিষ্কার এই যে রোটেশনাল কাইনেটিক এনার্জিটা সেটা তো বেসিক্যালি এল স্কয়ার বাই টোয়াইস আই হয়। এল স্কয়ার বাই টোয়াইস আই মানে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস স্কয়ার বাই টোয়াইস আই। তার মানে তুমি দেখো এই যে মানে অ্যাঙ্গুলার পার্ট অফ দ্য ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন, এই অ্যাঙ্গুলার পার্ট অফ দ্য ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন সেইটাকে একটুখানি জাস্ট এইচ কস স্কয়ার দুদিকে গুণ করে দিলে ওটা জাস্ট টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম স্কয়ার তার একটা আইগেন ভ্যালু ইকুয়েশনে তুমি পৌঁছে গেল। আর যদি তার সঙ্গে আমি মানে একটা টোয়াইস আই দিয়ে ভাগ করে দিই, সেটা রিজিড রোটারের জন্য যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন সেটা আমি পৌঁছে গেলাম। দেখো এই পার্টটাকে নিয়ে কিন্তু মানে এইগুলোকে নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, মানে রিজিড রোটার প্রবলেম যেহেতু অলরেডি আমি সলভ করে নিয়েছি, বা অ্যাঙ্গুলার মোমেন্টাম যখন আমি নিয়ে অলরেডি আলোচনা করে নিয়েছি, তার মানে এই যে অ্যাঙ্গুলার পার্ট যে পার্টটা, এই পার্টটা আমাকে অ্যাডিশনালি কিছু করতে হবে না, এই পার্টটা কিন্তু অলরেডি আমার করা আছে। তবুও ওই একই জায়গায় থাকার জন্য আমি ইকুয়েশন 13 থেকে আরেকটুখানি এগিয়ে দিচ্ছি আর এক পাতা। সেটা হচ্ছে দেখো, তাহলে এবারে তুমি লেখো যে এগেন ওয়াই থিটা ফাই যেটা, সেটাকে তুমি লেখো এটাকে থিটা থিটা ইন্টু ফাই ফাই এরকম ভাবে তুমি লেখো, ঠিক আছে? ওয়াই থিটা ফাইটা যে থিটা থিটা ইন্টু ফাই ফাই এরকম ভাবে তুমি লেখো। তো তুমি খেয়াল করে দেখো এই যে মাইনাস 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কয়ার, এইটা এইটা তুমি এবারে এইখানে এই ওয়াই এর জায়গায় থিটা থিটা ফাই ফাইটা বসিয়ে দাও, ইকুয়াল টু কি হলো এল ইন্টু এল প্লাস ওয়ান, আচ্ছা এইচ কস নেই, এইটা সেটা হচ্ছে তোমার হয়ে গেল এই থিটা থিটা ফাই ফাই এরকম ভাবে আমি লিখলাম। মানে এই যে তোমার ইকুয়েশন 13 আছে, এই ইকুয়েশন 13 শুধু এই ওয়াই এর জায়গায় থিটা থিটা ফাই ফাই আমি বসিয়ে দিয়েছি। তো ভালো। আচ্ছা এবার কাজটা যখন করবো দেখো, আচ্ছা এই মাইনাসটাকে না ওদিকে সরিয়ে দেবো, তাহলে যখন এই এই থিটা ডিপেন্ডেন্ট পার্টটা এর উপরে কাজ করবে, ফাইটা কনস্ট্যান্ট হিসেবে রয়ে গেল, বাকিটা যেমন আছে 1 বাই সাইন থিটা, এখন পার্শিয়াল ডেরিভেটিভ না ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা একটা পার্ট হলো, প্লাস এটা যখন এর উপরে কাজ করবে দেখো তোমার এই থিটা থিটা ফাইভ এর কাজ করবে, তোমার থিটাটা কনস্ট্যান্ট হিসেবে রয়ে গেল, থিটা থিটা বাই সাইন স্কয়ার থিটা ডি টু ফাই ফাই বাই ডি ফাই স্কয়ার ইকুয়াল টু এল ইন্টু এল প্লাস ওয়ান থিটা থিটা ফাই ফাই, এটা এটা হলো। আর এবারে এটা মাইনাস হয়ে যাবে কারণ এই মাইনাসটা এখানে ছিল, এদিকে পাঠিয়ে দিলাম। আর এবারে দেখো তুমি এক কাজ করো যে থিটা থিটা ফাই ফাই তে সবটাকে ভাগ করে দাও, তা কি হলো 1 বাই থিটা থিটা রয়ে গেল, 1 বাই সাইন থিটা রইল, ডি ডি থিটা হলো সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা প্লাস 1 বাই ফাই ফাই হলো সাইন স্কয়ার থিটা রইল ডি টু ফাই ফাই বাই ডি ফাই স্কয়ার হলো, সেটা হচ্ছে মাইনাস এল ইন্টু এল প্লাস ওয়ান হলো, এটা। আর এবারে তুমি সাইন স্কয়ার থিটা দিয়ে পুরোটাকে গুণ করে দাও, তো সাইন থিটা বাই থিটা থিটা মানে মানে দুটো মানে পুরোটাকে সাইন স্কয়ার থিটা দিয়ে তুমি গুণ করে দিচ্ছ, এখানে একটা সাইন থিটা কেটে গিয়ে উপরে একটা সাইন থিটা রয়ে গেল, ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা প্লাস 1 বাই ফাই ফাই ডি টু ফাই ফাই
by d phi square equal to minus L into L plus 1 sin square theta। এটা এবার একদিকে নিয়ে চলে এসো তুমি, sin theta 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 d d theta sin theta d theta theta by d theta minus L into L plus 1 sin square theta equal to এদিকে minus 1 by phi phi d2 phi phi by d phi square এটা হলো। আচ্ছা আবার দেখো এই লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র থিটার ফাংশন, রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র ফাই এর ফাংশন, ঠিক আছে? তাহলে লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র থিটার ফাংশন, রাইট হ্যান্ড সাইডে কিন্তু শুধুমাত্র ফাই এর ফাংশন হয়, তোমাকে ওই আগের মতোই তুমি এইরকম ভাবে লেখো। আর এইটা এদিকে চলে এসে তো প্লাস হয়ে যাবে, হ্যাঁ ডান দিকে মাইনাস ছিল এদিকে চলে এসে প্লাস হয়ে গেল এইটা। তাহলে এইটাকে তুমি জাস্ট একটা কনস্ট্যান্টের সঙ্গে সমান করো এবং এই কনস্ট্যান্টটাকে ধরে নাও তোমার এম স্কোয়ার। তার মানে দেখো আবার ওইটা লিখলাম না যে লেফট হ্যান্ড সাইড ইজ অনলি দ্য ফাংশন অফ থিটা, right hand side is only the function of phi. Therefore, arbitrary variation of theta and phi, this equation will be satisfied if both sides are separately equal to a constant এবং this is equal to m square. তো এই যেটা পেলে তুমি এইটাকে ধরো 16 নম্বর ইকুয়েশন। আর এবারে পরিষ্কার দেখতে পাচ্ছ কি যে ক্লিয়ারলি এই sin theta by theta theta d d theta sin theta d theta theta by d theta এটা প্লাস L into L plus 1 sin square theta এটা হয়ে গেল m স্কয়ার একটা। এটাকে এইরকম ভাবে লিখতে পারো বা একটুখানি হয়তো তুমি মানে অন্যরকম ভাবে এটাকে করতে পারো আর কি। ধরো তুমি sin square theta দিয়ে ভাগ করে দাও যদি 1 by sin theta d d theta sin theta d d theta একটা হলো, এটাকে একদম পরে থিটা থিটাটাকে একবার আমি কমন একটা জায়গা থেকে গুণ করব, এটা প্লাস তোমার L into L plus 1 sin square theta ভাগ করে দেওয়া হয়েছে মাইনাস m স্কয়ার এদিকে চলে গেলে মাইনাস m স্কয়ার বাই sin স্কয়ার থিটা এইটা হয়েছে। এটা পুরোটা হচ্ছে তোমার থিটা থিটার উপরে কাজ করলে তোমার বেঁচে গেলে তোমার 0 দিল। এটা এইটা হলো তোমার ধরে নাও 17 নম্বর ইকুয়েশন। এইটা হচ্ছে তোমার থিটা ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট মানে ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন। পার্ট অফ দ্য ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন। আর আরেকটা যেটা পাচ্ছ এইটাকে যদি এর সঙ্গে সমান করো সেখান থেকে পাচ্ছ কি d2 phi phi by d phi square plus m square phi phi, this is actually equal to 0। মানে এটা হলো এটা দিকে চলে গেল, এটা হলো এটা ধরো ইকুয়েশন তোমার 80। এইটা হচ্ছে phi ডিপেন্ডেন্ট পার্ট অফ ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন। তাহলে দেখো এই 17 18 আর এদিকে 8 ডিপেন্ডেন্ট পার্টটাকে কোথায় একটা লিখেছিলে শুধু এই তোমার এইটা 12। তাহলে 12 এটা হচ্ছে জাস্ট তোমার রেডিয়াল পার্ট অফ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, 17 হচ্ছে তোমার বেসিক্যালি থিটা ডিপেন্ডেন্ট পার্টটা আর 18 হচ্ছে ফাই ডিপেন্ডেন্ট পার্টটা। তার মানে আমি ওই যেটা প্রথমেই বলেছিলাম যে কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তুমি প্রবলেমটাকে সলভ করতে পারছো না, কিন্তু পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করতে পারবে। তাহলে সলভ করার প্রথম যে স্টেজটা সেটা হচ্ছে তুমি সেপারেশন অফ ভেরিয়েবলটা করতে পারছো কি পারছো না। এখানে আমি দেখতে পেলাম যে হ্যাঁ সেপারেশন অফ ভেরিয়েবলটা করতে পারা যাচ্ছে এবং সেটা আলটিমেটলি আমি করতে পেরেছি। ঠিক আছে, বোঝা গেল? তো দেখো তাহলে এই একটা বড় একটা অঙ্ক করলাম, অনেকটাই স্টেপ জাম্প করেছি, মানে আমি অন্ততপক্ষে দুটো ইম্পর্টেন্ট স্টেপ জাম্প করেছি। একটা হচ্ছে অ্যাবসলিউট কোঅর্ডিনেট থেকে তুমি রিলেটিভ কোঅর্ডিনেট এবং সেন্ট্রাল অফ ফোর্স কোঅর্ডিনেটে তুমি যে যাচ্ছ, এইটা একটা বেশ বড় বিশাল বড় অঙ্ক, সেটা আমি এখানে করিনি। আর একটা হচ্ছে তোমার
যখন তুমি এ থেকে মানে কার্টিসিয়ান কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে গেছে, সেটা একটা বিশাল অঙ্ক। সেই পার্টটা আমি এখানে জাস্ট করিনি। এই দুটো স্টেজ জাম্প করার পরে বাকিটা মানে অন্তত পোলার কোঅর্ডিনেট সিস্টেমে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখে ফেলার পর থেকে বাকি পার্টটা আমি স্টেপ বাই স্টেপ জাস্ট করছি, করে আর পার্ট, থিটা পার্ট এবং ফাই পার্ট আমি জাস্ট আলাদা করে ফেলতে পারলাম। ঠিক আছে, দেখো কোনো অসুবিধা আছে? ঠিক আছে তো? আচ্ছা দেখো এখানে যেটা হচ্ছে এই যে রেডিয়াল পার্ট অফ দা ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন, এইটা এর সলিউশনটা বেশ কমপ্লিকেটেড, কিন্তু সলিউশনটা সিলেবাসে নেই। কিন্তু যদি তুমি সলভ করো, আফটার সলভিং তুমি যেটা পাবে তোমার রেডিয়াল পার্ট অফ দা ওয়েভ ফাংশন পাবে, যেটা দেখা যায় এন এবং এল এর উপর ডিপেন্ড করে। এটা রেডিয়াল পার্ট অফ দা ওয়েভ ফাংশন, তার এক্সপ্লিসিট ফর্ম মনে থাকবে না, ও লিখে লাভও নেই। এটা হচ্ছে রেডিয়াল পার্ট অফ ওয়েভ ফাংশন। আর যেটা পাবে তুমি এনার্জিটা কিন্তু এখানেই পেয়ে যাবে, মাইনাস মিউ জেড স্কোয়ার টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। অ্যাকচুয়ালি যেটা বেরোবে, আচ্ছা ঠিক আছে, মাইনাস মিউ জেড স্কোয়ার টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার উইথ এন ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট। এইটা হচ্ছে তোমার এনার্জি আইগেন ভ্যালুটা বেরিয়ে গেল। এবং দেখো এই যে এনার্জি এক্সপ্রেশনটা বোর থিওরি থেকে যে এনার্জি এক্সপ্রেশন দেখবে, তার সঙ্গে এক্স্যাক্টলি সমান। দিস ইজ এক্স্যাক্টলি দ্য সেম টু দ্যাট অফ বোর থিওরি। বোর থিওরি থেকে যে এনার্জি এক্সপ্রেশনটা পেলে, এখানে কিন্তু এনার্জি এক্সপ্রেশন অ্যাকচুয়ালি তাই বেরিয়েছে। আর রেডিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন, যেটা তার এক্সপ্লিসিট ফর্ম তোমার জানার দরকার নেই। হ্যাঁ, তুমি জাস্ট এটুকু মনে রাখো, এখানে দুটো কোয়ান্টাম নাম্বার ডিপেন্ডেন্ট আছে, এন এবং এল এর উপর সেটা ডিপেন্ড করে এটা। আর থিটা পার্টটা যদি করো, থিটা পার্ট অফ দ্য ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেটাকে যদি তুমি সলভ করো, তাহলে তুমি এটা পাবে, থিটাটাকে পাবে, এবং এটা এল এবং মড এম এল এর উপর এটা ডিপেন্ড করে। থিটা পার্টটা হচ্ছে এল এবং মড এম এল এর উপর ডিপেন্ড করে। আচ্ছা, ফাই পার্ট অফ দ্য ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন, আচ্ছা এইটা মানে দেখো তোমাদের সিলেবাসে সবসময় আর পার্টটাকে সলভ করতে বলে না, থিটা পার্টটাকে সলভ করতে বলে না। সলভ যেটা করতে বলে সেটা হচ্ছে ফাই পার্টটাকে। আচ্ছা ফাই পার্টটা দেখো তোমার ছিল কি না, d2 ফাই ফাই বাই ডি ফাই স্কোয়ার প্লাস এম স্কোয়ার ফাই ফাই, এইটা যে জিরো, এক্স্যাক্টলি এই টাইপের ইকুয়েশন তুমি পার্টিকেল রোটেটিং এর রিং প্রবলেম করার সময় সলভ করেছো। রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রেও ফাই ডিপেন্ডেন্ট পার্টটা হচ্ছে এক্স্যাক্ট এরকম ছিল, সেটা তুমি সলভ করেছো। এই সলিউশনগুলো একাধিকবার করা হয়েছে, তবু আমি আরেকবার করে দিচ্ছি যেহেতু এটা তোমার সিলেবাসে আছে। তার জন্য তোমাকে যেটা করতে হয় যে লেট দ্য ট্রায়াল সলিউশন ইজ ফাই ফাইটা তোমার ই টু দি পাওয়ার ধরে নাও আলফা ফাই, তাহলে ডি ফাই ফাই বাই ডি ফাইটা এখান থেকে হলো কত, আলফা ই টু দি পাওয়ার আলফা ফাই, ডি টু ফাই ফাই বাই ডি ফাই স্কোয়ারটা হয়ে গেল তোমার আলফা স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা ফাই। এই জন্য তুমি যেটা দাঁড়াচ্ছে যে এইটা যদি বসিয়ে দাও ইকুয়েশনে, আলফা স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু ফাই ফাই ইকুয়াল টু 0, এখান থেকে আলফা স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 0, তো আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস আই এম হয়ে যাচ্ছে এটা। তাহলে এবারে জেনারেল সলিউশনটা
a e to the power im phi প্লাস b e to the power মাইনাস im phi, এটা হচ্ছে তোমার phi পাইটা। দেখো এখানে যেটা ইম্পর্টেন্ট যে এখানে এই ফাই ফাই পার্টটা কিন্তু ক্যানট বি জিরো, কারণ এটা জিরো হয়ে গেলে তো ওয়েভ ফাংশনটা ভ্যানিশই করে গেল। সেইখানে আলফা স্কোয়ার প্লাস এম স্কোয়ারটাকে জিরো করতে হবে, যেখানে আলফাটা হচ্ছে প্লাস মাইনাস আই এম। জেনারেল সলিউশনটা হচ্ছে এ টু দি পাওয়ার আই এম ফাই প্লাস বি টু দি পাওয়ার মাইনাস আই এম ফাই। আজ এবার আমি যেটা বলেছিলাম যে তুমি যদি মানে এম এর পজিটিভ নেগেটিভ দুটো ভ্যালু অ্যালাউ করো, তাহলে এইটার যে সেট অফ সলিউশন দেয় এটা হচ্ছে এক্স্যাক্টলি সেইটা সেট অফ সলিউশন দেয়। তাহলে ইফুই এটা আমি ভালো করে দেখিয়েছিলাম যে এম এর ভ্যালু ধরো লেটস আমি কথা বলছি এম এর ভ্যালু +1 নিলে, তাহলে এখান থেকে ইটু দি পাওয়ার আই ফাই পেলে, এখান থেকে ইটু দি পাওয়ার মাইনাস আই ফাই পেলে। আর এম এর ভ্যালু -1 নিলে এইখান থেকে ইটু দি পাওয়ার মাইনাস আই ফাই পেলে, এখান থেকে ইটু দি পাওয়ার আই ফাই পেলে। তার মানে একই ফাংশন একাধিকবার চলে আসছে। তাহলে ইফ উই টেক both the positive and negative values of m without loss of generality, we can choose the general solution as phi phi টা যেটা m এর উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে a e to the power i m phi। এটা তুমি অলওয়েজ চুজ করতে পারো। আচ্ছা এবারে m এর অ্যালাউড ভ্যালুস গুলো তোমাকে সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়া থেকে পেতে হবে। সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়া মানে হচ্ছে যদি তোমার ধরো এইটা ফাই বলো তুমি, তাহলে একবার ঘুরে যাওয়ার পরও তুমি একই পয়েন্টে এসে পৌঁছাচ্ছ, তাহলে সিঙ্গেল ভ্যালিডনেস ক্রাইটেরিয়া তোমায় কি বলবে, এইটা আর এগুলো সমান হবে। মানে এই কথা আমি আগে দুবার তিনবার বলেছি আর কি, সেগুলো আমি তাড়াতাড়ি করে বলে দিচ্ছি। তাহলে এটা এ ই টু দি পাওয়ার আই এম ইন্টু 2 পাই প্লাস ফাই ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার আই এম ফাই হলো, মানে ই টু দি পাওয়ার আই এম ইন্টু 2 পাই ইকুয়াল টু 1 হয়ে গেল। সেখান থেকে এম এর অ্যালাউড ভ্যালু হলো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট ডট ডট। এটা তাহলে এটা এম এর অ্যালাউড ভ্যালু তুমি পেয়ে গেলে। আর কি, আর হচ্ছে ফ্রম নর্মালাইজেশন ক্রাইটেরিয়া এটা কি হয়েছে, ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই phi m phi the complex conjugate into phi m phi d phi, this has to be equal to 1। এখানে a স্কয়ার হলো ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই তোমার e টু দি পাওয়ার i m phi হলে এটা e টু দি পাওয়ার মাইনাস i m phi d phi equal to 1 হলো a স্কয়ার into 2 পাই equal to তোমার 1 হয়ে গেল। তাহলে a equal to প্লাস মাইনাস 1 বাই রুট ওভার অফ 2 পাই হলো। আবার ওই উইদাউট লেস অফ এনি জেনারেলিটি তুমি দেখো পজিটিভ আর নেগেটিভ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন পাচ্ছ। তুমি চাইবে তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, তাহলে উইদাউট লস অফ জেনারেলিটি যে কোনো একটা নিলেই চলবে। লস অফ জেনারেলিটি দেন li ty without loss of generality we can choose the positive root only। এটা শুধুমাত্র পজিটিভ রুটটা আমি নিতে পারি, তাহলে সেখান থেকে কি দাঁড়াচ্ছে, তাহলে নর্মালাইজ phi part of the wave function কি হলো, phi m phi টা হচ্ছে 1 by
√2 pi e to the power I m phi with m equal to 0 plus minus 1 plus minus 2 dot dot dot. তাহলে তোমাকে আর পার্ট সলভ করতে হবে না, থিটা পার্ট সলভ করতে হবে না, শুধুমাত্র তোমার ফাই পার্টটাকে সলভ করলেই কিন্তু মানে ফাই পার্টটাই তোমাদের অ্যাকচুয়ালি সিলেবাসে আছে আর কি। ঠিক আছে, বুঝতে পারলে পুরো ব্যাপারটা? হ্যাঁ স্যার। ওভারঅল তাহলে ওয়েভ ফাংশন কি হবে? স্যার আর পার্ট প্লাস থিটা পার্ট প্লাস ফাই। হ্যাঁ, প্লাস নয় ইনটু হ্যাঁ সাই আর থিটা ফাই, যেটা বলছো আর পার্ট যেটা এন এবং এল এর উপর ডিপেন্ড করে, থিটা পার্ট যেটা এল এবং মড এম এর উপর ডিপেন্ড করে, আর ফাই পার্ট যেটা তোমার এম এর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা মানে পরিষ্কার, সাইটা এন, এল এবং এম তিনজনের উপর ডিপেন্ড করবে। এখানে আমি এম লিখেছি, মানে এম এল এলও লিখতে পারতে আর কি, মানে যাকে এখানে মানে কোথা থেকে আমি এম লিখে গেছি, ওটা তুমি চাইলে ওটাকে এম এলও লিখতে পারো, মানে এম এল ইউজুয়ালি পরবর্তীকালে লিখবো আর কি, এটাকে আমি এম এল বলছি আর এম এল, এটা এম এল, এটা এম এল, এটা তাহলে হচ্ছে ওভারঅল ওয়েভ ফাংশনটা হয়ে গেল। ঠিক আছে, এবারে জাস্ট এন, এল আর এম এল তার বিভিন্ন ভ্যালুর উপরে নির্ভর করে তোমার জাস্ট বিভিন্ন ওয়েভ ফাংশন গুলোকে পাওয়া যাবে, এবং সেখান থেকে তোমাকে জাস্ট ইন্টারপ্রিটেশন গুলোকে করতে হবে। আর এখানে দু একটা জিনিস আমি এখানে বলে নিই, সেটা হচ্ছে এই যে যখন তুমি এই ধরো তুমি দুটো আরবিট্রারি ফাংশন নাও, একটা সাই এন, এল আর এম এল আর থিটা ফাই এর উপর ডিপেন্ড করে, আর একটা ধরো এন প্রাইম, এল প্রাইম এবং এম এল প্রাইম বলো আর থিটা ফাই, এইটা কমপ্লেক্স কনজুগেট নাও। হ্যাঁ, করে ইন্টিগ্রাল আবার অল স্পেস যদি করো না, যেখানে তোমার আরটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, থিটাটা 0 থেকে পাই অবধি, হাইট হচ্ছে 0 থেকে 2 পাই অবধি, এইটা ভলিউম এলিমেন্টটা আর স্কয়ার সাইন থিটা ডিআর ডি থিটা ডি ফাই, এটাকে যদি তুমি করো তাহলে এটাকে তুমি লিখতে পারবে, দেখো এটাকে যদি আর আর থিটা থিটা ফাই ফাই ফর্মে লেখো, তাহলে আর এন প্রাইম আর স্টার আর এন আর, এইটা এখানে আর স্কয়ার ডিআর হলো 0 থেকে ইনফিনিটি, যেখানে থিটাটা হচ্ছে তোমার এল এবং মড এম এল এর উপর ডিপেন্ড করে, থিটার কমপ্লেক্স কনজুগেট এল প্রাইম মড এম এল প্রাইম সাইন থিটা ডি থিটা 0 থেকে 2 পাই, আর এখানে ইন্টিগ্রাল 0 থেকে পাই, থিটাটা হচ্ছে 0 থেকে পাই ইন্টু 0 থেকে 2 পাই ফাই এম ফাই ফাই এম এল প্রাইম ফাই তার কমপ্লেক্স কনজুগেট ডি ফাই, এটা করো। তাহলে এইটা হচ্ছে তোমার ডেল্টা, আচ্ছা এই ডান দিকটা হচ্ছে ডেল্টা এম এল প্রাইম এম এল, মানে তারা সমান হলে নর্মালাইজ আর না হলে অর্থোগোনাল। এটা এখান থেকে পাবে ডেল্টা এল প্রাইম এল, আর এখান থেকে পাবে ডেল্টা এন প্রাইম এন, এইটা তিনটে কণিকার ডেল্টা তুমি পাবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই যে অরবিটাল গুলো, মানে ওয়েভ ফাংশন গুলো, এটা অরবিটালটা একটু পরে একবার বলে, অরবিটাল কাকে বলে একটু আমি বলে নিই। হ্যাঁ, মানে ওয়েভ ফাংশন গুলো কিন্তু তোমার মানে এই যে ওয়েভ ফাংশন ফর্ম অ্যান অর্থোনর্মাল সেট কিন্তু এটা। আর এই যে ওয়েভ ফাংশনটা মানে ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন যেগুলো হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক সিস্টেমের জন্য ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশনস আর কল্ড অরবিটালস। এই ওয়েভ ফাংশনস মানে ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশনস গুলো তোমার অরবিটাল বলা হয়। ঠিক আছে, মানে অরবিটাল কি, তার এক কথা ডেফিনেশন আছে, দিস ইজ নাথিং বাট দ্য ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন। ঠিক আছে, এটা হচ্ছে অরবিটাল। আছে, দেখো তাহলে আমরা স্টার্টিং থেকে শুরু করে আপ টু অরবিটাল পর্যন্ত কি জিনিসটা সেই পর্যন্ত করে নিলাম। তবে নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিভিন্ন এন, এল এবং এম এল, মানে ধরো আমি এখানে এন এর ভ্যালু বললাম, এল এর ভ্যালু বললাম, এম এল এর ভ্যালু বললাম,
তার মতো করে অরবিটাল গুলো এন এল এম এল, সেই অরবিটাল গুলো তার একটা অন্য নাম থাকতে পারে আর কি, তার এক্সপ্রেশন গুলোকে জাস্ট দেখা। তো এনে বলে কিন্তু ওয়ান বলা হয়। আচ্ছা, এগুলো আর মানে নতুন করে বলার কিছু নেই, যে কোন একটা গিভেন এন এর জন্য এল এর অ্যালাউড ভ্যালু বা এম এল এর অ্যালাউড ভ্যালু আর কি, এগুলো মানে বলে দিতেই পারি। যে ধরো পরে গিভেন এন এন অ্যালাউড ভ্যালু এল হচ্ছে 0 1 2 করে আপ টু n-1 পর্যন্ত, আর পরে গিভেন এল অ্যালাউড ভ্যালুজ অফ এম এল টা হচ্ছে তোমার 0 +-1 +-2 করে আপ টু +-l অব্দি। এটা তো তা যদি হয় তাহলে n যখন 1 তখন l ও 1, তখন ml এর ভ্যালু জাস্ট 0 হবে, সরি l এর ভ্যালু 0, n যখন 1 l এর ভ্যালু 0, তখন যে অরবিটালটা সাই 1 0 0 হলো সেটাকে সাই 1s অরবিটাল বলে। আর n ইকুয়াল যখন 2, l এর ভ্যালু 0 হতে পারে 1 হতে পারে, যখন 0 তখন ml টা 0, সেটা হচ্ছে সাই 2 0 0, সাই 2s অরবিটাল। আর যখন l এর ভ্যালু 1 হয়ে গেল তখন ml এর ভ্যালু হতে পারে 0 হতে পারে, +1 হতে পারে, -1 হতে পারে, অর্থাৎ সাই 2 1 0, সাই 2 1 +1, সাই 2 1 -1। এইটা হচ্ছে সাই 2p 0 অরবিটাল, এটা হচ্ছে সাই 2p +1 অরবিটাল, এটা হচ্ছে সাই 2p -1 অরবিটাল। এখানে কিন্তু +1 -1 মানে px বাই pz এইভাবে আমি লিখলাম না কিন্তু। হ্যাঁ, ঠিক একই রকম ভাবে যদি n এর ভ্যালু 3 হয় তাহলে এটা 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 0 হলে এটা 0, এটা হলে 0 হতে পারে, +-1 হতে পারে, এটা 0 হতে পারে, +-1 হতে পারে, +-2 হতে পারে। এইটা তোমার সাই 3 0 0 মানে সাই 3s দিল। এইটা হচ্ছে সাই 2 1 3 1 0 আর সাই 3 1 +-1। হ্যাঁ, এইটা তোমার সাই 3p 0 দিল, এটা হচ্ছে সাই 3p +-1 আমি একসাথে লিখছি। আর এইটা হচ্ছে তোমার ডি অরবিটাল, সাই 3 2 0, এটা বেসিক্যালি সাই 3d অরবিটাল। হুম, এটা d0 আর কি। আর সাই 3 2 +-1 মানে হচ্ছে সাই 3d +-1, আর সাই 3 2 +-2 মানে হচ্ছে সাই 3d +-1, এটা +-2, এটা ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার জাস্ট বিভিন্ন রকমের অরবিটাল গুলো তুমি জাস্ট পাবে। এবারে এদের এক্সপ্লিসিট ফর্ম যেগুলো লাগবে সেগুলো আমরা ব্যবহার করব। হ্যাঁ, এগুলো মনেও থাকে না সবটা, না এই প্রথমটা মনে রাখবে, ধরো 1/√πa0 তার কিউব কিন্তু e⁻r/r0, মানে এটা এটা অবশ্যই মানে যেটা করলাম সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের জন্য। আর হাইড্রোজেন লাইক সিস্টেম হলে তখন তার মতো করে তোমার পাল্টে পাল্টে যা যাওয়া যাবে। তাহলে শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। মানে আসলে এটা যদি জেডটা তুমি নাও তাহলে এটা মানে মানে এটা এটা আমি হাইড্রোজেন অ্যাটমের জন্য করছি। হ্যাঁ, হাইড্রোজেন লাইক সিস্টেম করলে এই যেখানে এখানে একটা z⁻³ থাকবে, এখানে e⁻r j, ও সরি, z/a0 মানে e⁻−zr/a0 হয়ে যাবে। হ্যাঁ, এটা আচ্ছা, আমি এক কাজ করতাম, হাইড্রোজেন অ্যাটম না করে আমি জেনারেলি বলে রাখি। 1s অরবিটালটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এটা 1/√π z/a0 হোল টু দি পাওয়ার 3/2 কিন্তু e⁻−zr/a0, যেখানে a0টা হচ্ছে তোমার বোর্ড এরিয়া। এইটা কাজ মনে রাখবে, আর হাইড্রোজেন অ্যাটম হলে জেড এর জায়গায় তুমি 1 বসিয়ে দেবে। আদারওয়াইজ বাকিগুলো অত মনে টনে থাকে না। হ্যাঁ, যেগুলো মানে একটু আলোচনা করতে করতে তুমি বুঝে যাবে যে অ্যাকচুয়ালি কোনটা কি হচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবে যে মানে ইয়ে বাদ দিলে মানে রেডিয়াল পার্ট এবং থিটা পার্ট এই দুটো কিন্তু রিয়েল, কিন্তু ফাই পার্টটা হচ্ছে ইন জেনারেল কমপ্লেক্স। মানে তুমি একটা মাথায় রাখবে যে এক্সেপ্ট m = 0 other orbitals are complex in general। কোন
অন্যান্য অরবিটাল গুলো কিন্তু ইন জেনারেল কমপ্লেক্স। ঠিক আছে, যদি কমপ্লেক্স হয় সেখান থেকে তোমাকে রিয়েল বানিয়ে নিতে হবে আর কি। ধরো আমি এরকম বলছি, ধরো সাই 2p অরবিটাল যদি করো 2p প্লাস 1 আর সাই 2p মাইনাস 1, এইটা দেখতে একটা কনস্ট্যান্ট থাকবে ই টু দি পাওয়ার প্লাস আই ফাই এর মতো দেখতে হবে। এটা একটা কনস্ট্যান্ট হলে ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই এর মতো দেখতে হবে, কারণ ফাই পার্টটা হচ্ছে আই এম ফাই, এম এর ভ্যালু প্লাস 1 হলে ই টু দি পাওয়ার প্লাস আই ফাই এর মতো, আর এম এর ভ্যালু মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই এর মতো। তো এরা পরিষ্কার দেখতে পাচ্ছ কমপ্লেক্স অরবিটাল। কমপ্লেক্স অরবিটাল। এবার আমি যেটা করব, এই কমপ্লেক্স অরবিটালের পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন সম্ভব নয়, তাহলে উই ক্যানট এক্সপ্রেস দেম পিক্টোরিয়ালি। এবারে অর্গানিক ইনঅর্গানিক কেমিস্ট বা ফিজিক্যাল কেমিস্টরাও কিন্তু অরবিটালের ছবি আঁকতে বেশি অভ্যস্ত, তাহলে কমপ্লেক্স ফাংশনে তুমি ছবি আঁকতে পারবে না। তাহলে উপায়টা কি? ওয়ে আউট যেটা হলো যে তুমি এদের সুইটেবল লিনিয়ার কম্বিনেশন নাও, এটা বাই 2 করে নাও। আচ্ছা, ও একটা কিন্তু বলা হয়নি, এর সঙ্গে একটা সাইন থিটা পার্ট থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা সাইন থিটা পার্ট থাকে। এটা কত হলো তাহলে? এ সাইন থিটা ই টু দি পাওয়ার আই ফাই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই বাই 2, এ সাইন থিটা কস ফাই হয়ে গেল। এটা মানে কস ফাই ই টু দি পাওয়ার আই ফাই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই 2 মানে হচ্ছে তোমার কস ফাই হয়ে গেল। আর একটা হচ্ছে এইটা মাইনাস টোয়াইস আই যদি করো তাহলে এ সাইন থিটা যেমন আছে ই টু দি পাওয়ার আই ফাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই বাই টোয়াইস আই, তাহলে এ সাইন থিটা সাইন ফাই হয়ে গেল। সাইন থিটা সাইন ফাই হয়ে গেল। দেখো এরা কিন্তু তোমার রিয়েল বেরিয়ে গেল। তবে কমপ্লেক্স ফাংশনকে তুমি চাইলে রিয়েল বানিয়ে নিতে পারো, এবং তুমি যেটা দেখবে যে এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি পিএক্স অরবিটাল আর এইটা হলো তোমার পিওয়াই অরবিটাল। কারণ আমি পরে যখন ছবি আঁকবো দেখবো যে এ সাইন থিটা কস ফাই তার অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশনটা অ্যালং দ্য এক্স ডিরেকশন, আর এ সাইন থিটা সাইন ফাই যেটা হচ্ছে অ্যালং দ্য ওয়াই ডিরেকশন, সেটা হচ্ছে পিএক্স এবং পিওয়াই। আর সাই 2p0 যেটা ছিল সেটা এরকম দেখতে হয়, এ কস থিটা টাইপের দেখতে হয়, এটা তোমার পিজেড অরবিটাল দেয়। তার মানে যখন তোমার কমপ্লেক্স ফাংশন হবে সেই কমপ্লেক্স ফাংশনকে তুমি কিন্তু চাইলে রিয়েল বানিয়ে নিতে পারো। সেই জন্য ওই ধরো p0 p+1 p-1 এই অরবিটাল গুলোকে তুমি চাইলেই ওটাকে তুমি পিএক্স পিওয়াই পিজেড ফর্মে লিখতে পারো। এবার কেন পিএক্স নাম, কেন পিওয়াই নাম, কেন পিজেড নাম, আমরা যখন অরবিটাল অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন দেখবো আর কি, তখন সেটা তুমি দেখতে পারবে। আচ্ছা, সিমিলারলি ফর ডি অরবিটালস অলসো। ডি অরবিটালের ক্ষেত্রে হচ্ছে এই যে 3d0 পার্টটাকে বাদ দিলে বাকি যেগুলো +-1 +-2 এরা দুজন কিন্তু কমপ্লেক্স অরবিটাল। কমপ্লেক্স যদি হয় আবার তুমি সুইটেবল কম্বিনেশন নিয়ে তুমি রিয়েল বানিয়ে নিতে পারবে আর কি। এবার তোমার অ্যাঙ্গেল ডিপেন্ডেন্সটা কেমন যদি তুমি জানো তাহলে সেখান থেকে কেমন করে বানাতে হবে তুমি করে ফেলতে পারবে আর কি। দেখো তাহলে আজকে আমরা এখানেই শেষ করব। তাহলে আমরা আজকে যেটা মূলত করলাম সেটা হচ্ছে যে একদম হাইড্রোজেন অ্যাটমের জন্য একদম স্টার্টিং থেকে শুরু করে আপ টু অরবিটাল পর্যন্ত করে দিলাম। এই অরবিটাল পর্যন্ত মানে যে কাজটা, এই কাজটা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে ইউজুয়ালি পড়ানো হয় না, আমি যতটুকু পার্ট বললাম। আর নেক্সট যে পার্টটা, এই পার্টটা এটা কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রিতে পড়ানো হবে, মানে নেক্সট যে পার্টটা আর কি, সেই পার্টটা ইনঅর্গানিকে মানে সুন্দর করে পড়ানো হয়। হ্যাঁ, এবং এটা তোমরা ওই ফার্স্ট ইয়ার অ্যাটমিক স্ট্রাকচার পড়ার সময় তোমরা পড়েছো। হ্যাঁ, সেইগুলোকে নিয়ে আমাদের নেক্সট ক্লাস থেকে আলোচনাটা চলবে আর কি। তার মানে আমরা নেক্সট ক্লাসে যে কাজটাকে করব সেটা হচ্ছে মূলত এই ডিসকাশনস অন অরবিটালস। এই অরবিটালস নিয়ে যা কিছু ডিসকাশনস থাকে আর কি, সেগুলোকে নিয়ে আমাদের মূল আলোচনাটা চলবে আর কি। এটা মানে তার ধরো ওয়েভ ফাংশনের প্লট, প্রবাবিলিটি ডেনসিটির প্লট, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন তার প্লট, অ্যাঙ্গুলার প্লট ইত্যাদি ইত্যাদি। নেক্সট ক্লাসে আমরা মূলত এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের এইখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এন্ড অফ লেকচার। আজকে মানে 6 নম্বর লেকচার। দেখো যা আলোচনা করেছি তাতে কারো কিছু অসুবিধা থাকলে আমায় বলো, কিছু সমস্যা থাকলে বলো।
বুঝতে পেরেছো তো ঠিকঠাক করে সব? হুম, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হুম। সহজ জিনিস, মানে এগুলো তোমরা এবারে এই পার্টটাই শুধু নতুন ছিল। এবারে নেক্সট পার্টটা তোমাদের তো বললাম যে পরিষ্কারভাবে এতে আছে। ওটা তোমার ওই ইনঅর্গানিকে তোমরা অলরেডি পড়েছো। হ্যাঁ, সেটা মানে একদমই সহজ ব্যাপার আর কি। মানে ফার্স্ট ইয়ারে ইনঅর্গানিক কেমিস্ট্রি অ্যাটমিক স্ট্রাকচার এগুলো তুমি বুঝতে পারো, তাহলে এখন আমি যখন পড়াবো তখন তো অবশ্যই বুঝতে পারবে। হ্যাঁ, কোনো সমস্যাই হবে না আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই আমরা করলাম। হুম।